আমার শাশুড়ি জাহানারা বেগম আমার নতুন শাড়িটা ঠিক করে দিতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তার আঙুলগুলো আমার কাঁধের কাছে স্থির হয়ে গেল, এক অধেশ্য স্পর্শের মতো। আমার বুক ধরভর করে উঠল, যেন কোনো গভীর অতলে ডুবে যাচ্ছি। তিনি আমার চোখে চোখ রাখলেন। সে দৃষ্টিতে ছিল এক অদ্ভুত গভীরতা, রহস্য আর এক অজানা পূর্বাভাস। বৌমা, তার কণ্ঠস্বর ফিসফিস করে উঠল। তুমি দেখতে ঠিক আমার মতো হয়েছ যৌবনে। আমার গলা শুকিয়ে গেল, যেন সব শব্দ আটকে গেছে ভেতরে। আমার চিবুক আলতো করে ধরে তিনি বললেন, আমার ছেলে তার বাবার মতোই অক্ষম, কিন্তু আমি শেখাতে পারি কিভাবে প্রকৃত ভালোবাসা পেতে হয় আমার কাছ থেকে। সারা শরীর হিম হয়ে গেল আমার। এই কথাগুলোর মানে তখনও আমার কাছে পুরোপুরি স্পষ্ট ছিল না, কিন্তু এর ওজন আমার আত্মাকে কাঁপিয়ে দিচ্ছিল। নমস্কার বন্ধুরা, ঈশিতা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু গভীর, তাই অনুরোধ করছি হেডফোন পরে নিন এবং নিজেকে গল্পের গভীরে হারিয়ে যেতে দিন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা। আমি সাদিয়া, সিলেটের শান্ত এক গ্রামের মেয়ে, বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। আমার জীবনটা ছিল এক সরল নদীর মতো, যেখানে চেনা বাঁকে চেনা সুখ লুকিয়ে থাকত। কিন্তু সেই নদী হঠাৎ করেই এসে মিশল এক অচেনা সাগরে। আরিফের সাথে আমার বিয়েটা হয়েছিল একরকম হুট করেই, পারিবারিক পছন্দে। আরিফ ঢাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। তাদের বিশাল অট্টালিকা, চাকচিক্যময় জীবনযাপন আর শহরের ব্যস্ততা সবটাই আমার কাছে ছিল এক নতুন জগৎ। বিয়ের আগে আরিফের সাথে কয়েকবার দেখা হয়েছিল, অল্প কিছু কথা। সে ছিল শান্ত, ধীরস্থির স্বভাবের। তার চোখে আমি দেখেছিলাম এক অদ্ভুত শূন্যতা, কিন্তু তখন সেটাকে আমি তার ব্যক্তিত্বের অংশ ভেবেছিলাম এই শূন্যতা হয়তো একদিন আমার ভালোবাসায় পূর্ণ হবে। বিয়ের পর আমি যখন ঢাকায় এলাম, প্রথম কটা দিন স্বপ্নের মতো কেটেছিল। নতুন বউয়ের আদর, আপ্যায়ন, উপহারের বন্যা। শাশুড়ি জাহানারা বেগম প্রথম থেকেই আমাকে খুব পছন্দ করেছিলেন। তিনি বলতেন, আহা, আমার বৌমা যেন সাক্ষাৎ লক্ষ্মী, ঠিক যেন আমার যৌবনের প্রতিচ্ছবি। তার এই কথাগুলো প্রথমে আমাকে আনন্দ দিত, মনে হতো আমি এই নতুন পরিবারের সত্যিই আপন হয়ে গেছি। কিন্তু ধীরে ধীরে তার এই প্রশংসা, এই তুলনাগুলো আমার কাছে কেমন যেন অস্বস্তিকর লাগতে শুরু করল। তার চোখের দৃষ্টিতে আমি এক অন্য রকম মুগ্ধতা দেখতাম, যা শাশুড়ির স্নেহ বলে মনে হতো না সবসময়। আরিফের সাথে আমার সম্পর্কটা ঠিক গড়ে উঠল না। বিয়ের মাস পেরিয়ে গেল, কিন্তু আমাদের মাঝে সেই স্বামী স্ত্রীর অন্তরঙ্গতা তৈরি হল না। আরিফ অফিস থেকে ফিরত অনেক রাতে, ক্লান্ত হয়ে। খেত, দু একটা কথা বলত, তারপর নিজের ঘরে চলে যেত। সে তার ল্যাপটপ বা বই নিয়ে ব্যস্ত থাকত। আমার সাথে ঘুমাতে আসত, কিন্তু সেই ঘুম ছিল কেবল দৈহিক উপস্থিতি। তার মন বা শরীর যেন অন্য কোথাও পড়ে থাকত। আমি অপেক্ষা করতাম, হয়তো কোনোদিন সে আমার দিকে হাত বাড়াবে, হয়তো কোনোদিন সে আমাকে তার বুকের উষ্ণতায় টেনে নেবে, কিন্তু সেই দিন আর আসত না। প্রথম দিকে আমি নিজেকেই দোষ দিতাম, হয়তো আমি যথেষ্ট সুন্দরী নই, হয়তো যথেষ্ট আকর্ষণীয় নই। আমি নতুন নতুন শাড়ি পরতাম, সাজগোজ করতাম, তার পছন্দের খাবার বানাতাম, কিন্তু আরিফের চোখে কোনো পরিবর্তন দেখতাম না। তার দৃষ্টি যেন আমাকে এড়িয়ে যেত। আমি তার পাশে শুয়ে থাকতাম, নিঃশব্দে তার দিকে তাকিয়ে। সে ঘুমিয়ে পড়ত আর আমি জেগে থাকতাম, আমার ভেতরের এক সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতাম। আমার গ্রাম্য সরলতা আমাকে শিখিয়েছিল ভালোবাসা ধীরে ধীরে গড়ে ওঠে। কিন্তু এই নীরবতা, এই দূরত্ব আমার মনকে ক্রমশ ক্ষতবিক্ষত করছিল। আমি আমার এই কষ্টগুলো কাউকে বলতে পারতাম না। মা বাবাকে জানালে তারা দুশ্চিন্তা করবেন, আর শাশুড়ি, তাকে কি করে বলবো যে তার ছেলের সাথে আমার কোনো সম্পর্কই নেই। এই শহরের বিশাল অট্টালিকায় আমি যেন এক খাঁচায় বন্দি পাছি, যার ডানা আছে কিন্তু উড়তে পারে না। আমার মনে হতো হয়তো সব স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হয়, হয়তো ভালোবাসা ধীরে ধীরে আসে। কিন্তু আমার ভেতরের নারীসত্তা মিথ্যে দিয়ে নিজেকে বোঝাতে পারছিল না। শাশুড়ি জাহানারা বেগম আমার এই নীরব কষ্টটা হয়তো আঁচ করতে পারতেন। তিনি প্রায়ই আমার ঘরে আসতেন, আমার পাশে বসতেন, আমার চুল আঁচড়ে দিতেন। বৌমা, কি হয়েছে তোমার? মুখটা কেন এমন শুকিয়ে আছে? তিনি জানতে চাইতেন। আমি বলতাম, কিছু না মা, শরীরটা একটু খারাপ লাগছে।
তিনি আমার কপালে হাত রাখতেন। আরিফ কি তোমাকে কষ্ট দিচ্ছে? তার এই প্রশ্নে আমার বুক কেঁপে উঠত। আমি মিথ্যে বলতাম, না মা, সে তো আমাকে খুব ভালোবাসে। তিনি মৃদু হাসতেন। ভালোবাসা? ভালোবাসা কি আর চাইলেই পাওয়া যায় বৌমা? ভালোবাসা তো এক জটিল জিনিস, অনেক হিসাব নিকাশ থাকে তার পেছনে। তার কথাগুলো আমার কাছে রহস্যময় লাগত। তিনি প্রায়ই তার যৌবনের গল্প বলতেন, কিভাবে তিনি ছিলেন তার সময়ের সেরা সুন্দরী, কিভাবে তার পেছনে অনেক ছেলে ঘুরত। কিন্তু তার বিয়ে হয়েছিল আমার শ্বশুর মশাইয়ের সাথে, যিনি ছিলেন বয়সে অনেক বড় এবং গম্ভীর প্রকৃতির মানুষ। আমার শ্বশুরমশাই ছিলেন খুব ভালো মানুষ, তিনি বলতেন, কিন্তু তিনি কখনো আমাকে বুঝতে পারেননি। আমি তার কাছে ছিলাম কেবলই একজন স্ত্রী, সংসারের একজন অংশীদার। আমার ভেতরে যে একটা স্বপ্নালু মন ছিল, ভালোবাসার জন্য যে আকাঙ্ক্ষা ছিল, তা তিনি কখনো দেখেননি। তার এই কথায় আমি এক গভীর দীর্ঘশ্বাস শুনতাম। মনে হতো এই মহিলাও হয়তো আমারই মতো কোনো অপূর্ণতার গল্প বয়ে বেড়াচ্ছেন। দিন যত যাচ্ছিল, আরিফের নীরবতা ততই প্রকট হচ্ছিল। সে যেন আমাকে আরও বেশি করে এড়িয়ে চলতে শুরু করল। আমি তার ফোন চেক করতে শুরু করলাম, তার মেসেজগুলো পড়তে চেষ্টা করলাম, কিন্তু সেখানেও কিছু পেলাম না। সে যেন এক অদৃশ্য দেয়াল তুলে রেখেছিল আমার আর তার মাঝে। আমার শরীর, মন, আত্মা সব যেন শুকিয়ে যাচ্ছিল। এই বিশাল বাড়িতে আমি একা, একদম একা। শাশুড়ি জাহানারা বেগম আমার এই একাকিত্বকে যেন আরও বেশি করে কাছে টানছিলেন। তিনি আমাকে নিয়ে শপিংয়ে যেতেন, আমাকে নিয়ে সাজগোজ করতেন। বৌমা, তোমাকে ঠিক আমার মতো দেখাচ্ছে, এই কথাটি তিনি বারবার বলতেন। তার চোখে আমি এক অদ্ভুত তৃপ্তি দেখতাম। তিনি আমাকে তার পুরনো শাড়িগুলো, তার গয়নাগুলো পরতে দিতেন। আমাকে বলতেন, আমার যৌবনে আমি যা পাইনি, তুমি তা পাবে বৌমা। আমি চাই তুমি পরিপূর্ণ হও। তার কথাগুলো শুনতে ভালো লাগলেও ভেতরে ভেতরে এক অজানা ভয় কাজ করত। এই আকাঙ্ক্ষা, এই পরিপূর্ণতার কথাগুলো আমার কাছে ঠিক পরিষ্কার ছিল না। একদিন আমার জন্মদিন ছিল। আরিফ যথারীতি অফিসের কাজে ব্যস্ত। সে আমাকে শুধু একগুচ্ছ গোলাপ পাঠিয়েছিল। কোনো কার্ড ছিল না, কোনো ব্যক্তিগত বার্তা ছিল না। আমার চোখ জলে ভরে এসেছিল। শাশুড়ি আমার পাশে এসে বসলেন। আমার হাত ধরে বললেন, বৌমা, কাঁদছ কেন? আরে, জন্মদিন তো আনন্দের দিন। আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আরিফ আমাকে একটুও ভালোবাসে না মা, আমাদের সম্পর্কটা শুধু নামেই। শাশুড়ি আমার পিঠে হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি বৌমা, আমি জানি, পুরুষেরা এমনই হয়, তাদের মন বোঝা খুব কঠিন। আর কিছু পুরুষ তো জন্মগতভাবেই অক্ষম হয়। শারীরিক অক্ষমতা যেমন হয়, তেমন ভালোবাসার অক্ষমতাও হয়। তারই কথাগুলো আমার কাছে এক ধাক্কার মতো ছিল। অক্ষমতা? ভালোবাসার অক্ষমতা? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তিনি আরও কাছে সরে এলেন, আমার চুলগুলো কানের পেছনে গুজে দিলেন। আমার জীবনটা কেটেছে এই অক্ষমতার মধ্য দিয়ে। আমার স্বামীরও সেই একই সমস্যা ছিল, শারীরিক এবং মানসিক। আমি কখনো প্রকৃত ভালোবাসা পাইনি বৌমা। আমার জীবনটা ছিল এক মরুভূমি। আর এখন আমার ছেলেরও সেই একই সমস্যা। আমি জানি তুমিও সেই একই মরুভূমিতে হাঁটছ। তার এই কথাগুলো আমার ভেতরটা কাঁপিয়ে দিল। আরিফ অক্ষম? এটা কি সম্ভব? আমার স্বামী? আমার মন চাইছিল চিৎকার করে কাঁদতে, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। শাশুড়ি আমার মুখটা দুহাতে তুলে ধরলেন। কিন্তু আমি চাই না তোমার জীবনটাও আমার মতো হোক। তুমি এত সুন্দরী, এত ভালোবাসার যোগ্য, তোমার এই তারুণ্য এভাবে নষ্ট হতে দিতে পারি না। তার চোখে এক অদ্ভুত জেদ, এক তীব্র আকাঙ্ক্ষা জ্বলছিল। আমি তার দিকে তাকিয়ে থাকলাম, ভয়ে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেদিন রাতে আমি আরিফের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন তার ল্যাপটপে কাজ করছিল। আরিফ, আমি নরম সুরে বললাম, আমাদের কি কোনো সমস্যা হচ্ছে? সে আমার দিকে তাকালো না। কিসের সমস্যা? আমাদের সম্পর্কটা। তুমি কি আমাকে ভালোবাসো? এই প্রশ্নটা করতে আমার বুক ফেটে যাচ্ছিল। সে দীর্ঘশ্বাস ফেলল, ল্যাপটপ বন্ধ করল। দেখো সাদিয়া,
আমি একজন কর্মব্যস্ত মানুষ। আমার অনেক চাপ থাকে। ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয়, সংসার চালানো, দায়িত্ব পালন করা, এগুলোও ভালোবাসার ঔষধ। তার কথাগুলো শুনে আমার মনে হলো সে আমাকে এড়িয়ে যাচ্ছে, এক জটিল সত্যকে আড়াল করছে। কিন্তু আমাদের মাঝে তো কোনো অন্তরঙ্গতা নেই আরিফ। আমি বললাম, আমরা স্বামী স্ত্রী, কিন্তু আমাদের সম্পর্কটা যেন এক অচেনা মানুষের মতো। সে চোখ বন্ধ করল। আমি ক্লান্ত সাদিয়া, এসব কথা এখন নয়, এই বলে সে পাশ ফিরে শুয়ে পড়ল। আমার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। শাশুড়ির কথাগুলো আমার কানে বাজছিল। অক্ষম। পরের দিন সকালে আমি একটি পারিবারিক অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। একটি নতুন জামদানি শাড়ি পরেছিলাম, যা আমার শাশুড়ি আমাকে উপহার দিয়েছিলেন। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিলাম। শাড়িটা ঠিকভাবে পরা হয়নি, কুচিগুলো ঠিকমতো বসছিল না। ঠিক তখনই শাশুড়ি আমার ঘরে এলেন। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আহা বৌমা, কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, ঠিক যেন এক রাজকন্যা। তিনি আমার পেছনে এসে দাঁড়ালেন। আয়নায় আমি তার প্রতিচ্ছবি দেখলাম। তার চোখে সেই অদ্ভুত মুগ্ধতা। তিনি আমার শাড়ির কচিগুলো ঠিক করে দিতে লাগলেন। তার আঙুলগুলো আমার পিঠের উপর দিয়ে আলতো করে ঘুরছিল। আমি অনুভব করলাম তার শরীরের উষ্ণতা। তিনি আমার শাড়ির আঁচলটা ঠিক করতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। তার আঙুলগুলো আমার কাঁধের কাছে স্থির হয়ে গেল, যেন এক অদৃশ্য বাঁধনে আমাকে বেঁধে ফেলেছে। আমার বুক ধড়ফড় করে উঠল। এক অজানা আশঙ্কায় আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। তিনি আমার চোখে চোখ রাখলেন, গভীর, রহস্যময় দৃষ্টি। তার চোখ দুটো যেন আমার ভেতরের সব অনুভূতিকে এক নিমেষে শুষে নিচ্ছিল। বৌমা, তার কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, যেন কোনো গভীর গোপন কথা। কানে কানে বললেন, তুমি দেখতে ঠিক আমার মতো হয়েছ যৌবনে। এই চোখ, এই হাসি, এই চিবুক, সবটাই আমার প্রতিচ্ছবি। তার এই কথাগুলো আমার কাছে কেবল প্রশংসা ছিল না, ছিল এক অপ্রতিরোধ্য আকর্ষণ, এক অতলান্ত গভীরতার হাতছানি। আমার গলা শুকিয়ে গেল, যেন সব শব্দ, সব প্রতিবাদ আমার কণ্ঠনালীতে আটকে গেছে। আমি কিছু বলতে পারছিলাম না, কেবল তার দিকে তাকিয়েছিলাম। তিনি আমার চিবুক আলতো করে ধরলেন। তার আঙুলগুলো আমার ত্বকে এক শিহরণ জাগিয়ে তুলল। তার স্পর্শে ছিল এক অদ্ভুত অধিকারবোধ, যা আমার কাছে অপরিচিত ছিল। আমার ছেলে তার বাবার মতোই অক্ষম, তিনি বললেন। তার কণ্ঠে ছিল এক গভীর হতাশা, কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন রকম আলো, যা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। শারীরিকভাবে সে তোমাকে কখনো পূর্ণতা দিতে পারবে না, মানসিকভাবেও সে ভালোবাসতে জানে না। সে তার বাবারই প্রতিচ্ছবি। আমি জানি তুমি কত কষ্ট পাচ্ছ। আমি এই কষ্টটা বুঝি, কারণ আমিও এই কষ্টের মধ্যে দিয়ে গিয়েছি। আমার মাথার ভেতরে সব কিছু ঘুরপাক খাচ্ছিল। আরিফ অক্ষম, তার বাবাও অক্ষম ছিলেন। এই বিশাল পরিবারের এই গভীর গোপন রহস্য। আমার নতুন জীবন, আমার স্বপ্ন, সব যেন এক মুহূর্তে ভেঙে খান খান হয়ে যাচ্ছিল। তিনি আমার আরও কাছে সরে এলেন। তার শ্বাস প্রশ্বাস আমার কানের কাছে অনুভব করতে পারছিলাম। কিন্তু আমি শেখাতে পারি কিভাবে প্রকৃত ভালোবাসা পেতে হয়, আমার কাছ থেকে। তার শেষ কথাগুলো আমার কানে বিষের মতো প্রবেশ করল। আমার সারা শরীর যেন জমে গেল। আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারছিলাম না, প্রতিবাদ করতে পারছিলাম না। আমি কেবল তার দিকে তাকিয়েছিলাম। আমার চোখে ছিল অবিশ্বাস, ভয় আর এক গভীর ঘৃণা। তিনি আমার প্রতিক্রিয়া দেখে মৃদু হাসলেন, যেন তিনি আমার এই হতবম্ব অবস্থাটি উপভোগ করছিলেন। ভয় পেও না বৌমা, তিনি বললেন। আমি তোমাকে মুক্তি দিতে চাই। আমি চাই তুমি সত্যিকারের ভালোবাসার স্বাদ পাও। যে ভালোবাসা আমি পাইনি, যে ভালোবাসা আরিফ তোমাকে দিতে পারবে না, সেই ভালোবাসা আমি তোমাকে দেব। তার কথাগুলো আমার কাছে এক বিকৃত প্রস্তাবের মতো মনে হল। এ কেমন ভালোবাসা, এ কেমন মুক্তি! সেদিন অনুষ্ঠানটি আমি কোনো মতে শেষ করলাম। আমার মন, শরীর, আত্মা সব যেন অবসন্ন হয়ে গিয়েছিল। শাশুড়ির প্রতিটি কথা আমার কানে বাজছিল। আরিফের দিকে তাকালেই আমার মনে হচ্ছিল সে এক অক্ষম মানুষ, এক ছাড়া মাত্র।
আমি তার প্রতি এক অদ্ভুত বিতৃষ্ণা অনুভব করতে শুরু করলাম, কিন্তু একই সাথে তার প্রতি এক গভীর করুণাও অনুভব করছিলাম। সেও তো হয়তো এই পরিবারের এক শিকার। রাতে আমি ঘুমাতে পারলাম না। শাশুড়ির প্রস্তাব, আরিফের অক্ষমতা, আমার নিজের অসহায়ত্ব সব মিলিয়ে আমি এক শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিলাম। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। আমি এই বিকৃত ভালোবাসার ফাঁদে আটকে থাকতে পারি না। আমার ভেতরে এক নতুন শক্তি জন্ম নিচ্ছিল, যে শক্তি আমাকে এই অন্ধকার থেকে বের করে আনতে চাইছিল। পরের দিন সকালে আমি একটি কঠিন সিদ্ধান্ত নিলাম। আমি শাশুড়ির সাথে দেখা করলাম। তিনি আমাকে দেখে হাসলেন, যেন ভাবছিলেন আমি তার প্রস্তাবে সাড়া দেব। কি বৌমা, কিছু ভেবেছ? তিনি জানতে চাইলেন। আমি তার চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ মা, ভেবেছি। আমার কণ্ঠে ছিল এক দৃঢ়তা, যা তাকে কিছুটা অবাক করল। আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই। আমি আরিফকে ডিভোর্স দিতে চাই। শাশুড়ির মুখের হাসি মিলিয়ে গেল, তার চোখে এক কঠিন দৃষ্টি ফুটে উঠল। তুমি কি পাগল হয়েছ বৌমা? এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। তুমি এই গোপন কথা ফাঁস করতে চাও? আমি বললাম, আমি কোনো গোপন কথা ফাঁস করতে চাই না মা। আমি শুধু আমার নিজের জীবনটা ফিরে পেতে চাই। যে ভালোবাসা আরিফ দিতে পারে না, যে ভালোবাসা আপনি দিতে চান, সে ভালোবাসা আমার দরকার নেই। আমি সেই ভালোবাসা চাই যা সম্মান, আস্থা আর সত্যের ওপর দাঁড়িয়ে থাকে। তিনি আমার হাত ধরে মিনতি করলেন। এসব কি বলছো বৌমা? তুমি চলে গেলে লোকে কি বলবে? আমার ছেলের কি হবে? আমি তার হাত ছাড়িয়ে নিলাম। যা হবার হবে মা, আমি আর এই মিথ্যের বোঝা বইতে পারব না। না। मैं आरिफকে সাথ भी কথা বললাম। সে আমার কথা শুনে নীরব হয়ে রইল। তার চোখে ছিল এক গভীর বিষাদ, এক চাপা কষ্ট। আমি জানি সাদিয়া, সে ফিসফিস করে বলল, আমি তোমাকে কখনো সুখী করতে পারিনি। আমি ক্ষমা চাই। তার এই স্বীকারোক্তি আমার মনকে কিছুটা শান্ত করল। হয়তো সেও এই অক্ষমতার বেড়াজালে বন্দী ছিল। হয়তো তার নিজেরও মুক্তির প্রয়োজন ছিল। আমার শাশুড়ি আমার বাবা মাকে ফোন করে বিষয়টি জানানোর চেষ্টা করলেন, আমাকে ফেরানোর চেষ্টা করলেন। কিন্তু আমি ছিলাম অবিচল। আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম প্রকৃত ভালোবাসা কোনো আপোস বা বিকৃতি দিয়ে আসে না। প্রকৃত ভালোবাসা আসে নিজের মূল্যবোধকে ধরে রেখে, নিজের আত্মসম্মানকে রক্ষা করে। আমি সেদিনই সে বিশাল অট্টালিকা ছেড়ে বেরিয়ে এলাম। আমার হাতে ছিল একটি ছোট ব্যাগ, যেখানে আমার কিছু প্রিয় জিনিস ছিল। পেছনে ফেলে এলাম এক অপূর্ণ সম্পর্ক, এক গোপন রহস্য, আর এক বিকৃত ভালোবাসার প্রস্তাব। ঢাকার ব্যস্ত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মনে হলো আমি যেন নতুন করে শ্বাস নিচ্ছি। হয়তো আমার সামনে এক অনিশ্চিত পথ, কিন্তু সেই পথে আমি একা নই। আমার সাথে আছে আমার আত্মসম্মান, আমার সাহস আর নতুন করে বাঁচার এক অদম্য ইচ্ছা। আমি জানি ভালোবাসা হয়তো এখনও দূরে, কিন্তু সেই ভালোবাসার সন্ধানে আমি এখন স্বাধীন। আমার জীবন আমারই, আর আমি এর স্রষ্টা। এই মুক্তি ছিল আমার জন্য এক নতুন জন্ম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন এবং ঈশিতা ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার প্রেরণা। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।